এক হাঁচকা টানে স্নিগ্ধাকে বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। পরনে লাল টুকটুকে বেনারসি মোড়ানো। স্নিগ্ধার আপাদমস্তক হলুদের গন্ধে মোমো করে ঘুরছে একেবারে। কয়েক ঘন্টা আগেই আবরারের সহিত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে স্নিগ্ধা। নিজের নামের সাথে আবরারের নাম সারা জীবনের জন্য জুড়ে গিয়েছে তার। তবে এইরূপ আকস্মিকভাবেই ছুঁড়ে ফেলার দারুণ খাটের সহিত পায়ে বেঁধে ভীষণ রকম ব্যথা লেগেছে স্নিগ্ধার। তবুও আবরারের ভয়ে মুখ থেকে কোনোরূপ আওয়াজ বের করল না সে। কান্না ভেজা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করে থাকা আবরারের দিকে। স্নিগ্ধা তাকানোর মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করালো আবরার। এবার আর নির্বিকার থাকতে পারল না স্নিগ্ধা। ব্যথায় কুঁকিয়ে উঠল সে। কাঁদতে কাঁদতে বলে উঠল, ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা লাগার জন্যই তো ধরেছে। কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি করছি নাকি তুমি করছো? যা হয়েছে চুপচাপ মেনে নাও। মরে গেলেও না, আপনার মতো লোককে নিজের স্বামী বলে কখনোই মেনে নেব না আমি। এবার রাগে আগের থেকেও জোরে স্নিগ্ধার চুল চেপে ধরল আবরার। পুনরায় ব্যথায় কোঁকিয়ে উঠল স্নিগ্ধা। এত জেদ? তুই এখন আমাকে চিনে উঠতে পারিস না। এই আপনার ফাহাদ চৌধুরী ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আপনিও আমাকে চেনেন না। গরিব ঘরে মেয়ে হয়েছি বলে ন্যূনতম আত্মসম্মান নেই, এটা ভাবতে যাবেন না। তোর সব আত্মসম্মান আমার পায়ের কাছে এসে ঠেকবে, বুঝেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ। একটু আগে যে কাজটা করলি বাইরে, সেটা দ্বিতীয়বার করার আর দুঃসাহস দেখাস না। তবে আমার ভয়ানক রূপটাই দেখবি তুই। আজ থেকে আমি আর এই ঘর তোর পৃথিবী। ভুলও এর বাইরে পা রাখার চেষ্টা করতে যাস না। একেবারে কেটে টুকরো টুকরো করে দেব। কথাটা বলেই আবারও স্নিগ্ধাকে বিছানার ওপর ফেলে দিল আবরার। গায়ের পাঞ্জাবির বুকের ওপর দিকে দুটো বোতাম খুলে নিল। তারপর পুনরায় তাকালো স্নিগ্ধার দিকে। ওপর হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। এই পর্যায়ে খানিকটা দয়া অনুভূতি হলো আবরারের। বেশ শান্ত স্বরেই বলে উঠল, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, রাতের খাবার আমার সাথে খাবে। কথাটা বলার শেষেই আর দাঁড়ালো না আবরার। রুম থেকে বেরিয়ে পড়ল। ওইদিকে দরজার দিক থেকে চোখ সরিয়ে অনবরত কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। দরজার বাইরে আসতেই সামনে তনোয়াকে দেখে দাঁড়িয়ে পড়ল আবরার। পরক্ষণে ভ্রু কোঁচকালো নিজের। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? জবাবে মাথা নিচু করে নিল তনয়া। কি হলো, আরে পাচ্ছিলেন? উত্তর দিন। আবরারের বাজখাই ধমকে একেবারে কেঁপে উঠল তনয়া। ভয়ার্ত গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি সত্যি মেয়েটাকে বিয়ে করেছেন? তনোয়ার থেকে মুখ ফিরিয়ে হেসে উঠল আবরার, রাগ মিশ্রিত হাসি। আপনি আমাকে প্রশ্ন করছেন? আমার কথার জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছেন? দারুণ তো। দেখুন, আমি আপনার স্ত্রী, এটা আমার সংসার। সেখানে আপনি একটা মেয়েকে নিয়ে এসেছেন। মেয়েটাকে কে বা কি জন্য এনেছে সেসব আমি জানতেই পারি। ও তাই নাকি? বেশ, ঠিক আছে। ওর নাম স্নিগ্ধা, আমার বিবাহিত স্ত্রী, এবং বিয়েটাও আজই হয়েছে আমাদের। এখন থেকে এটা ওর বাড়ি। আশা করছি আর কিছু জানার নেই আপনার। এই জাস্ট চুপ। হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি যাকে খুশি তাকে আনতে পারি। যদি ইচ্ছে হয় তবে সতী নিয়ে সংসার করুন, না হলে রাস্তা মাপুন। আই ডোন্ট কেয়ার। সামনে থেকে শুনুন এবার। কথাগুলো একদমে শেষ করে তনোয়ার দিকে তাকালো আবরার। দুই গাল বেয়ে সরল রেখার মতো পানি গড়াচ্ছে তার। এবার প্রচণ্ড বিরক্তি এসে চেপে ধরল আবরারকে। এই এসব ন্যাকা কান্না নিজে রুমে গিয়ে করুন। আমি সরতে বলেছি আপাতত। আই সেড গো। নির্বিকার ভাবে কাঁদতে কাঁদতে আবরারের সামনে থেকে নিজের ঘরের উদ্দেশ্যে দৌড়ে চলে গেল তনয়া। বিষয়টা একটুকু প্রভাব ফেলল না আবরারের ওপর। এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল সে। হাতে উঠিয়ে পুরো এক চুমুকে শেষ করে নিল সেটি। ইতিমধ্যেই পকেটের মধ্যে ফোনের রিংটোন বেজে উঠেছে আবরারের। গ্লাসটা রেখে ফোন বের করে সামনে উঁচিয়ে ধরল।
স্ক্রিনের নাম্বারটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে গিয়ে স্নিগ্ধার রুমের দরজায় অতি সন্তর্পণে বাইরে থেকে আটকে দিল সে। এবার রিসিভ করে ফোন কানে ঠেকালো আবরার। মুহূর্তেই ওপাশ থেকে ভেসে এলো একজন মধ্যবয়সী পুরুষের ভাঙা গলার আওয়াজ। হ্যালো ছোট সাহেব, জি বলুন। আপনার কি পৌঁছে গেছেন সাহেব? না মানে স্নিগ্ধার মা চিন্তা করছিল খুব। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছেছে। আর আপনাদের এত চিন্তা করার কি আছে বলুন তো? মেয়েকে বিয়ে দিয়েছেন, জলাতে ফেলে দেননি। আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদেই থাকবে এবং সব থেকে ভালো থাকবে। সে আমরা জানি সাহেব, তবু বাবা মায়ের মন তো। আর কিছু বলবেন? জি মানে একবার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম। আসলে প্রথমবার এতটা জার্নি করেছে তো এসেই ঘুমিয়ে পড়েছে, উঠলামই বলবো। ঘুমিয়ে পড়েছে? ও কি খুব কান্না করেছিল সাহেব? জি না, কাঁদতে যাবে কেন? ওসব ছাড়ুন। আপনার আর কিছু বলার আছে মজিদ? না মানে সাহেব নেই। ঠিক আছে, রাখুন তাহলে। লাইন কাটতেই কান থেকে ফোন নামালো মজিদ। মুখের মলিনতা এখনো কাটেনি তার। কলিজার সমতুল্য সন্তানকে শ্বশুরবাড়ি পাঠালো। বাবা মায়ের ছটপটানি পৃথিবীর কারোরই বোধগম্য হয় না। মজিদের বিষণ্ণ ভাব দেখে ওনার দিকে এগিয়ে এলেন মিনা। মেয়েটার সাথে কথা হলো? জবাবে পেছন ফিরে তাকালেন মজিদ। পূর্বের থেকেও মলিন হয়ে এসেছে তার মুখমণ্ডল। না। কি বললো? ঘুমিয়ে পড়েছে। ও হতে পারে, এতটা পথ কখনো যায়নি তো, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো। হুম। মন খারাপ করো না, পরে না হয় কথা বলে নিও। উত্তর দিলেন না মজিদ। আগের মতোই মাথাটাকে নিচু করে রাখলেন। কি ভাবছো? মেয়েটা সুখী হবে তো? নিশ্চয়ই হবে। রাজপুত্রের মতো মেয়ে, জামাই, তার উপর কত টাকা পয়সার মালিক বলো তো। টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় বলো? তা হয়তো যায় না, তবে 3 বেলা পেট পুরে খেতে তো পারবে। আমাদের মতো অভাবে তো আর থাকতে হবে না বলো। এবারও চুপ করে রইলেন মজিদ। মেয়েটার মুখটা ভীষণ মনে পড়ছে ওনার। যাবার সময় কি কান্নাটাই না করেছিল তাকে জড়িয়ে। ভবিষ্যতে আল্লাহ যা করবেন তা ভালোই হবে, এটাই ওনার ভরসা এখন। অন্যদিকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে এসেছে স্নিগ্ধার। সকাল থেকে পেটে একটি দানা অবধি পড়েনি তার। পানি খাবার উদ্দেশ্যে বালিশ থেকে মাথা ওঠালো স্নিগ্ধা। তবে কক্ষের কোথাও পানি না দেখে আশাহত হলো সে। তবে সব কিছুর মাঝেও বিছানার পাশে রাখা টেবিলের ওপর একটা ল্যান্ড ফোন দেখতেই এক ক্ষীণ আলোতেই চকচক করে উঠল স্নিগ্ধার মুখমণ্ডল। ধরপড় করে উঠে পড়ল সে। চোখ মুছে ফোন উঠিয়ে কয়েকটা বোতাম চেপে ডায়াল করতে শুরু করলো নিজের বাবার নম্বরে। তবে সে আশাতেও ভাটা পড়ল তার। ফোনের নিচে লাগানো তারটা কাটা। খেয়াল করতেই হতাশ হলো স্নিগ্ধা। তার মানে পুরো 8 ঘাট বেঁধেই এখানে আনা হয়েছে তাকে। ধূপ করে হাত থেকে ফোনটা পড়ে গেল স্নিগ্ধার। চোখের পানিগুলো আবারও সারিবদ্ধ হয়ে পড়তে শুরু করলো। পুনরায় গলা ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। তার মুখ থেকে ক্রমাগত অস্পষ্ট সুরে বের হতে শুরু করলো। হে তুমি আমায় কোথায় পাঠালে বাবা? সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরল আবরার। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমের সোফার সাথে মাথা এড়িয়ে বসে থাকা তনয়াকে দৃষ্টিগোচর হলো তার। প্রতিদিনকার মতো আজকেও আবরারের জন্য তনোয়ার অপেক্ষা করার এই ব্যাপারটা কোনো নতুনত্ব নয়। বরাবরের মতোই এতে বিরক্ত বোধ করল আবরার। তার দৃষ্টিতে এটা শুধুমাত্র আদিক্ষেতা। আবরারের উপস্থিতি টের পেতেই ধরফড় করে উঠে দাঁড়ালো তনয়া। শাড়ির আঁচলটাকে পিঠের সাথে ভালো করে টেনে নিয়ে ধীর গলায় বলে উঠল, আপনি এসেছেন, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি টেবিলে। কথাটা বলেই সামনের দিকে এগোতে ধরল তনয়া। তবে 2 পা এগোতেই পেছন থেকে ডেকে উঠল আবরার। শুনুন। আবরারের গলার আওয়াজে বেশ ভালো লাগা কাজ করলো তনয়ার। উৎফুল্ল মন নিয়ে পিছু ফিরল সে। জি। স্নিগ্ধা খেয়েছে কিছু? আবরারের এমন কথাই মলিন হয়ে এলো তনয়ার মুখমণ্ডল। মুখের স্মিত হাসি উবে গেল নিমিষেই। চোখের কঠোর ভরে আসা পানিগুলো গড়িয়ে পড়া আটকাতে মাথা নিচু করে নিল সে। কই বিয়ের 1 বছরে
কখনোই তো আবরার জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা। সে তো ভেবেছিল মানুষটাই এমন, মেয়েদের ভালো লাগা খারাপ লাগার মূল্য দিতে জানে না, কিংবা জানে না খেয়াল রাখতে। কিন্তু না, আজ নতুন বউ পেয়ে সব নিয়ম পাল্টে এসেছে। তবে কি সব অনিয়ম তার বেলাতেই ছিল? অন্যদিকে নিজের কথার উত্তর না পেয়ে কপাল কুঁচকে নিল আবরার। কি হলো? কিছু জিজ্ঞেস করেছে আপনাকে? জি, শুনেছি। শুনেছেন? উত্তর কে দেবে? আমি জানি না ও খেয়েছে কিনা, তাছাড়া এই নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কথাটা বলে দিয়েই আর দাঁড়ালো না তনয়া, উল্টো ঘুরে হাঁটা ধরলো সামনের দিকে। মুখের ওপর এমন কাটকাট জবাব পাওয়ার চেয়াল শক্ত করে এলো আবরারের। এই মেয়ের এত সাহস, তার সামনে এমন কথা বলে? তবে এই মুহূর্তে তনয়াকে শিক্ষা দেওয়ার থেকেও স্নিগ্ধার কাছে যাওয়া বেশি জরুরি বলে মনে হলো আবরারের। সে দুপুর থেকে একবারও তার পরীটাকে দেখা হয়নি। যে দরজা খোলার শব্দ পেয়ে খানিকটা ঘাবড়ে গেল স্নিগ্ধা। চোখ মুছে হকচকানো দৃষ্টি নিক্ষেপ করলো সেই দিকে। কে এসেছে বোঝার আগেই ঘরের আলো জ্বলে উঠল তার। মুহূর্তে আবরারের মুখটা স্পষ্ট হয়ে এলো তার সামনে। খাবার ভর্তি প্লেট আর পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ সার্ভেন্ট। লোকটিকে ইশারা করতেই খাবারের ট্রেটা এগিয়ে এসে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। এরপর নতজানুভাবে বেরিয়ে গেলেন রুম থেকে। লোকটি প্রস্থান নিতেই দরজা লক টেনে দিল আবরার। হাসি মুখে এগিয়ে এসে বসল স্নিগ্ধার মুখোমুখি। মুহূর্তেই মুখ অন্যদিকে ফিরিয়ে নিল স্নিগ্ধা। ব্যাপারটা আবরারের ইগোতে কিঞ্চিত প্রভাব ফেললেও পরক্ষণে রাগকে দমিয়ে হেসে উঠল সে। রাগ করেছো পরি? সারাদিনে তোমার খোঁজ নেই বলে? আসলে হুট করে একটা আর্জেন্ট কাজ পড়ায় এতটা ব্যস্ত ছিলাম আজ। তবে এরপর আর এমন হবে না। আবরারের কথায় আগ্রহ দেখালো না স্নিগ্ধা। পূর্বের মতোই মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বসে রইল সে। এবার ওর দিকে আর একটু এগিয়ে এলো আবরার। ট্রে থেকে খাবারের প্লেটটা হাতে নিতে নিতে বলতে লাগলো, তোমার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, সারাদিনে দাঁতে একটা দানাও কাটনি তুমি। যদিও এর জন্য আমি দায়ী। আমার তোমার খেয়াল্লা খুঁজে ছিল প্রথম দিন, তো তাই একটু ভুল হয়ে গেল। পরের থেকে আর এমন হবে না, বললাম না? মাংস তরকারির সাথে ভাত মেখে এবার স্নিগ্ধার সামনে উঁচিয়ে ধরল আবরার। নাও, খেয়ে নাও। বিরক্তি দেখালো না স্নিগ্ধা। যেখানে আবরারকে দেখা মাত্রই রাগে শরীর জ্বলছে তার, সেখানে সেই লোকের হাতের খাবার খেতেও ঘৃণা অনুভূতি হচ্ছে। কি হলো পরি? খাবার ধরে আছি তো, খাও। দেখো, আমি এখন অব্দি খাইনি। ভেবেছি এক প্লেটে খাবো দুজন, ভালোবাসা বাড়বে এতে, বুঝলে? এবার যেন মুহূর্তে তেতে উঠল স্নিগ্ধা। এক ধাক্কায় আবরারের হাতের ভাত ফেলে দিল মেঝেতে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনার আর আমার মধ্যে কখনো ভালোবাসা হতেই পারে না। আপনি একটা মিথ্যেবাদী। আর পুরোটা শেষ করার আগেই রাগে বাম হাত দিয়ে স্নিগ্ধার চেয়াল চেপে ধরল আবরার। তোর এত বড় স্পর্ধা, তুই আপনার ফাজ চৌধুরীর হাতের খাবার ফেলে দিস? আবরারের হাত ছাড়াতে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে যাচ্ছে স্নিগ্ধা। ব্যথায় গাল যেন ছিঁড়ে যাচ্ছে তার। তবুও কোনো রকম মুখ থেকে মৃদু আওয়াজ বের করে বলে উঠল, লাগছে, ছাড়ুন আমায়। স্নিগ্ধার মুখের ভঙ্গিমা দেখেই হাত সরিয়ে নিল আবরার। চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো খানিকক্ষণ। এরপর শান্ত স্বরেই বলে উঠল, দেখো, আমাকে রাখিও না, চুপচাপ খেয়ে নাও। আমি আপনার হাতে খাবো না। আরেকবার বলবো পরি, হা করো। এবারও আগের মতো একইভাবে বসে রইল স্নিগ্ধা। উঠে এসে আবারও স্নিগ্ধার গাল জোরে চেপে ধরল আবরার। এবার জোরপূর্বক স্নিগ্ধার মুখে হাঁ করিয়ে অন্য হাত দিয়ে এক লোকমা খাবার পুড়ে দিল সেখানে। খাবার মুখে পুড়ে দিয়ে এসে আবার নিজের জায়গায় বসে পড়ল আবরার। ফোঁস করে এক নিঃশ্বাস নিয়ে পুনরায় খাবার মাখায় মনোযোগ দিল সে। খাবার চিবোতে থাকা অবস্থাতেই ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। কাঁদতে কাঁদতে একদিনে চোখের নিচে চামড়া ছিলে গিয়েছে তার, যার দরুন এক ফোঁটা নোনা অস্ত্র গোড়াতে জ্বলে উঠল জায়গাটিতে। তবুও এমন ব্যথা বড়ই ক্ষীণ মনে হলো স্নিগ্ধার। অন্তত যেই রক্তক্ষরণ তার ভেতর হচ্ছে তার তুলনায় যে এ কিছুই নয়।
তবে এবার নির্বিকার থেকে বেশ শান্তভাবেই খেয়ে নিতে শুরু করলো স্নিগ্ধা। একদিকে এক লোকমা তাকে খাওয়াচ্ছে আবরার, তো অন্য লোকমা নিজে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে অনেক যত্ন নিয়ে নিজের হাত দিয়ে স্নিগ্ধার মুখটাকেও মুছিয়ে দিল আবরার। কি লক্ষ্মী মেয়ের মতো খাবার খেলে। এরকমটা শুরুতে করলেই পারতে, কেন বারবার ইচ্ছে করে আমাকে রাগাও বলো তো? জবাব দিল না স্নিগ্ধা, শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। পুনরায় আবরার নিজের থেকেই বলে উঠল। খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ো এবার। ঝুঁকে এসে স্নিগ্ধার কপালে চুমু এঁকে দিল আবরার। এতে যেন ঘৃণায় তেতো হয়ে এলো স্নিগ্ধার পুরো শরীর। তবুও বিন্দুমাত্র প্রকাশ করল না সে। প্রকাশ করলেই যে কোনো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানে। স্নিগ্ধাকে শুইয়ে দিয়ে বুক সমান কাঁথা টেনে দিল আবরার। মুচকি হেসে রুমের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সে। তবে এবারও দরজাটা বাইরে থেকে টেনে দিয়েছে আবরার। আবরার বেরিয়ে যেতেই স্বস্তির এক নিঃশ্বাস নিল স্নিগ্ধা। যাক, লোকটা এই রুমে শোবে না আজ, এটাই ওর নিশ্চিন্তের। একটা দিন অন্তত ও বেঁচে গেল পশুর আক্রমণ থেকে। নিজের রুমে এসে তাড়াহুড়ো করে বিছানায় শুয়ে পড়ল তনয়া। চোখের পানি বাঁধ মানছে না তার। এতক্ষণে আবরার তার স্নিগ্ধার ঘটে যাওয়া সব কর্মকাণ্ডই লুকিয়ে লুকিয়ে দেখেছিল সে স্নিগ্ধার রুমের জানালা দিয়ে। আবরার কত যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল মেয়েটাকে, আজ অবধি এর তিল পরিমাণও যত্ন তাকে করেনি। আর মেয়েটা কত বড় বোকা যে ভালোবাসা পাওয়ার জন্য সে নিজে ছটফট করছে, সেই ভালোবাসা পেয়েও পায়ে ঠেলছে ওই মেয়ে। এটাই বুঝি ভাগ্য? কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও সেটা চায় না। ভাবতে হেসে উঠল তনয়া। ততক্ষণে রুমে প্রবেশ করেছে আবরার। উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে রইল তনয়া। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে চুপচাপ তনয়ার পাশে এসে শুয়ে পড়ল আবরার। প্রচণ্ড শীতেও এসির হিম বাতাস উপভোগ করা তার অন্যতম অভ্যাস বলা যায়। টান টান হয়ে ওপরের দিকে মুখ করে শুয়ে রইল আবরার। পাশে ঘুমিয়ে থাকা তনয়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো একবার। তনয়ার চোখের পাতা কাঁপতে দেখে বুঝতে পারল ঘুমায়নি তনয়া, ঘুমের ভান করছে মাত্র। বিষয়টাতে বেশ মজা উপভোগ করলো আবরার। বলে উঠল। এই পর্যায়ে চট করে চোখ খুলল তনয়া। হয়তোবা ধরা পড়েছে সে। আবরারের কথার জবাবে তার ভীষণ বলতে ইচ্ছে করলো, যার কপালে সতীন এসেছে তার কি আর ঘুম আসে? তবুও মনের ইচ্ছেকে দমিয়ে নিল তনয়া। বলল, না, ঘুমোয়নি। কিছু বলবেন? আমি জানি অকারণে তো আর আপনাকে ডাকিনি। তাও ঠিক, বলুন কি বলবেন। এবার থেকে একা ঘুমানোর অভ্যাস করে নিন। কেন? কাল থেকে ও ঘরে থাকবো আমি আমার স্ত্রীর সাথে। এই রূপকথাই বুকের মধ্যে ধক করে উঠল তনোয়ার। গলার মধ্যে দলা পাকানো কান্নাগুলো উপড়ে আসতে শুরু করলো। শেষমেশ এও তার কপালে ছিল। যদিও আবরারের রাগকে ভীষণ ভয় লাগে তনোয়ার, তবুও সাহস করে বলেই উঠল, ওই মেয়েটা আপনার স্ত্রী হলে আমি কে? আপনি আমার স্ত্রী। একই সাথে দুজন স্ত্রীকে বর্তমান রাখতে লজ্জা করে না আপনার? তনয়ার কথায় চোখের বর্ণ লাল হয়ে এলো আবরারের। চোখ পাকিয়ে তনয়ার মুখের দিকে তাকালো। শান্ত অথচ কড়া কণ্ঠেই বলল, আপনি আমাকে এই কথা বলার সাহস পান কি করে? তনয়া স্মিত হেসে বলল, সাহস নিয়ে পরে ভাববেন না হয়। প্রশ্নের উত্তর তো নেই আপনার কাছে, তাই না? এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে ধিক্কারমূলক হেসে উঠল আবরার। আচ্ছা, অবশ্যই আছে, কিন্তু আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তবে অবাক হচ্ছে, যে মেয়ে আগে আমার সামনে ঠিকঠাক দাঁড়াতে পারতো না, আজকাল একটু বেশি মুখে বলি ফুটছে তার। ভুলে আমার মুখের উপর এত সাহসিকতা দেখাতে যাবে না, পরিণাম ভালো হবে না। কথাটা বলেই উল্টো ঘুরে গেল আবরার। আর উপাস থেকে ডুকরে কেঁদে উঠল তনয়া। কান্নার শব্দ কানে আসতে তেতে উঠল আবরার। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল, আমার ঘুম পাচ্ছে, কোনো রকম আওয়াজ যেন না হয়। তনয়াও এবার উল্টে ঘুরে গেল। কান্না তো থামছেই না তার, তবুও মুখ থেকে বেরিয়ে আসা আওয়াজগুলো আটকাতে শাড়ির আঁচলে মুখ চেপে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদতে রইল সে। কোন অপরাধের কারণে এত জঘন্য শাস্তি পাচ্ছে সে? বিয়ের 1 বছরের মাথাতে সতীন সমেত ঘর করতেই হচ্ছে তাকে। এটাই তবে ভাগ্যের লিখন? সব ভালোবাসা তার ফিকে হয়ে গেল।
আজ যখন আবরার স্নিগ্ধা সমেত বাড়ির দোরগোড়ায় হাজির হয়, তখন এক মুহূর্তের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার অনুভূতি হচ্ছিল তার, কিন্তু একটিবারের জন্যেও তখন আবরারকে সে প্রশ্ন করতে পারেনি, আচ্ছা সে কি কোনো অংশে কম পড়ে গেল, রূপে কিংবা গুণে? হ্যাঁ, মেনে নেওয়া যায় স্নিগ্ধা মেয়েটা সুন্দরী, তাই বলে 1 বছরের স্বামীর মন বদলে এলো তার উপর? এতদিন আবরারকে বদমেজাজি, রাগী ওর মনে হলেও আজকের পর তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে তনয়ার মনে। অথচ বিয়ের সময় তার বাবা বলেছিলেন এমন হীরের টুকরো ছেলে দুটো হয় না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। কান্নার শব্দ বাইরে না এলেও অনবরত খাট কেঁপে ওঠায় আবরারের বুঝতে অসুবিধে হলো না যে তনয়া কাঁদছে। এক পর্যায়ে একটু হলেও খারাপ লাগা কাজ করলো তার মধ্যে। মেয়েটা তো তার জন্যেই কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে তার কি করণীয়? তনোয়ার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, যার আকাশচুম্বী আছে স্নিগ্ধার জন্যে। তাই তনোয়ার কান্নায় পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে শুরু করলো আবরার। বিপত্তি বাঁধল এখানেও। চোখের পাতা এক করতে স্নিগ্ধার মুখটা ভেসে উঠল সামনে। ঝলমলে রোদে উপচে পড়া উঠানোর মধ্যেই দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। হালকা ঝুঁকে ঝুঁকে ভেজা লম্বা চুলগুলোকে গামছা দিয়ে মুছছে। মুখে লেগে আছে সামান্য হাসি। হলুদ বর্ণের আলোতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিশেষ অংশ। স্নিগ্ধার এমন স্নিগ্ধ রূপে ঘায়েল হয়েই তো আগে পিছে কোনো কিছু তোয়াক্কা করেনি সে। সম্পূর্ণ নিজের করে নিয়েছে পরীকে। হ্যাঁ, স্নিগ্ধা তো তার পরী, যদিও পুরোটা বশ মানেনি, তবে মেনে যাবে শীঘ্রই। স্নিগ্ধার কথা মাথায় আসতেই চট করে শোয়া থেকে উঠে বসলো আবরার। গায়ের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আওয়াজ পেয়ে মাথা তুলল তনোয়া। আবরারকে দরজা দিয়ে বেরোতে দেখে ভাবলো হয়তো পানি খেতে উঠেছে। পরক্ষণে বেডসাইড টেবিলে জগ ভর্তি পানি খেয়াল করতেই বুঝতে পারলো তার ধারণা ভুল। হয়তোবা আবরার স্নিগ্ধার কাছে যাচ্ছে, হয়তোবা কি যাচ্ছেই তো। এবার কান্না আগের থেকেও কয়েক গুণ বেড়ে গেল তনয়ার। রাগে দুঃখে নিজের হাত নিজেই কামড়ে ধরল। খুব সকালবেলায় রোদের আলো চোখে পড়তেই নড়ে উঠল স্নিগ্ধা। আস্তে আস্তে চোখ খুলল। রুমের চারিদিকে চোখ বোলাতেই বোধগম্য হলো তার গতকাল বদলে যাওয়া নিয়তির কথা। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে এলো স্নিগ্ধার। তবে পাশ ফিরতেই ভয়ে লাফিয়ে উঠল। আবরার গভীর ঘুমে আচ্ছন্ন। এইভাবে আবরারকে দেখে তার সাথে একই বিছানায় একই ব্ল্যাঙ্কেটের তলায় দেখতেই দম আটকে এলো স্নিগ্ধার। যতটা মনে পড়েছে, কাল রাতে তো আবরার তাকে শুইয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে এখানে কিভাবে? কোনোভাবেই তাকে ঘুমন্ত পেয়ে লোকটা ফায়দা নিতে এসেছিল কি? স্নিগ্ধার ভাবনার মাঝে ঘুম ভেঙে গেল আবরারের। চোখ মেলে স্নিগ্ধাকে নিজের দিকে এমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভ্রুকুটি করল। কি হচ্ছে পরি, এত ঘাবড়ে আছে কেন? আপনি এই রুমে কি করছেন? আবরারের নিরুদ্বেগ উত্তর। ঘুমোচ্ছে, দেখতে তো পাচ্ছ। আপনি তো চলে গিয়েছিলেন তাই না? আবরার বলল, হ্যাঁ গিয়েছিলাম, তাই বলে কি আসতে পারি না? এমনিতেও এটা তোমার আর আমার রুম, তাই আমি যখন খুশি তখন আসবো। স্নিগ্ধা চেতে বলল, না, আপনি যখন তখন আসতে পারেন না। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা ভিত্তিহীন। আবরার খুব শান্তভাবেই বলল, ছিল না পরি, কারা লাগছে? সকাল সকাল আমার রাগ দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে বুঝি। দেখো, তোমার এরকম কোন ইচ্ছে থাকলেও আই এম সরি, কারণ নাও আই এম ইন আ ভেরি রোম্যান্টিক মুড। কথাটা বলেই স্নিগ্ধার হাতে টান মারল আবরার। ফলস্বরূপ আবরারের বুকের উপর এসে পড়ল স্নিগ্ধা। মুহূর্তেই ছোটাছুটি শুরু করলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন, আপনি আমাকে ছোবেন না। স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ওর গলায় নিজের নাক ঘষল আবরার। মৃদু স্বরে বলল, আমি ছুব না তো কে ছবে? ওই বুড়োটা যার বউ হওয়ার কথা ছিল তোমার। কথাটা বলেই শব্দ করে হেসে উঠল আবরার। মুহূর্তেই রাগে গিজগিজ করে উঠল স্নিগ্ধার পুরো শরীর। গুমট গলায় বলল, আপনার বউ হওয়ার থেকে ওইটাই ভালো ছিল। অন্তত সতীন নিয়ে ঘর করতে হতো না সেখানে।
এই পর্যায়ে আবরার কিছু বলতে নিতে ধরলেও দরজায় করাঘাতের শব্দ কানে আসতে থেমে গেল সে। হাত খানিকটা ঢিলে করতেই ধরফর করে ওর বুক থেকে সরে গেল স্নিগ্ধা। আবরারের বিছানা থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই ওপাশে সার্ভেন্টকে দেখে ভ্রু কোঁচকালো। কি হয়েছে? স্যার, বড় ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন যে খাবার টেবিলে খাবেন নাকি এখানে দিয়ে যাব। এই সময় এমন প্রশ্ন পছন্দ হলো না আবরারের। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, আমি চেয়েছি খাবার? এত আগবারে আমাকে খাবার খাওয়াতে বলা হয়নি তোমাদের। যাও গিয়ে কাজ করো, ইডিয়ট। শেষের কথাগুলো ধমকে বলল আবরার। মকবুল কেঁপে উঠল। অন্যদিকে দ্রুত পায়ে এগিয়ে আবরারের পাশে এসে দাঁড়ালো স্নিগ্ধা। নাক মুখ কুঁচকেই বলল, আপনি ওনাকে এভাবে বকছেন কেন? উনি তো সেটাই বলছেন যা ওনাকে বলা হবে। গরিবদের কি মানুষ বলে ভাবেন না আপনি? টাকা আছে বলে যা খুশি। আবরার চোখ রাঙিয়ে বলল, চুপ। তোমাকে তো কথা বলতে গিয়ে বলেছে। যাও ভেতরে যাও। আর তুমি দাঁড়িয়ে মজা দেখছো? জাস্ট গো। মকবুলের দিকে তাকিয়ে বলল। সরি স্যার। শক্ত চোয়াল নিয়ে দরজা আটকালো আবরার। দাঁতের সাথে দাঁত চিবিয়ে বিছানার ওপর বসে পড়ল স্নিগ্ধা। এই লোক আস্ত বদ, তাতেও কোনো সন্দেহ নেই ওর। কিছুতেই এর সাথে সংসার করা সম্ভবই নয়। যে করেই হোক এই বাড়ি থেকে তাকে পালাতেই হবে, যে করেই হোক। আবরার আলমারি থেকে শার্ট বের করতে করতেই স্নিগ্ধাকে বলল। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠাতে বলছি। আবরারের কথায় চোখ উঠিয়ে তাকালো স্নিগ্ধা। হঠাৎই কমল কণ্ঠে বলল, সারাদিন কি এই রুমেই বন্দি রাখবেন আমায়? দম বন্ধ হয়ে আসছে আমার। অন্তত রুমের বাহিরে বের হতে দিন একটু। স্নিগ্ধার কথায় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। একটু ভেবে বলল, ঠিক আছে, তবে গতকালকের মতো কোনো বেয়াদবি করলে পরিণতি ভালো হবে না। স্নিগ্ধা চট করে গম্ভীর মুখে বলল, করব না। গুড, যাও এবার। আবরার আর স্নিগ্ধার খাবারের সময় সামনে আসেনি তনয়া। পর্দার আড়ালে দাঁড়িয়েই ওদের দেখছিল সে। স্নিগ্ধার ভেজা চুলগুলোর দিকে বেশি মনোযোগ ছিল তনোয়ার। স্নিগ্ধার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তা দেখে বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকে নিয়েছিল নিচে। বিয়ের পরের দিন কোনো মেয়ের ভেজা চুলের মানে বোঝা দুঃসাধ্য কিছুই নয়। এত সুখ তার প্রাপ্য, একমাত্র তার। অথচ আপনার আজ তার পরিণতি কি করুণ করে তুলেছে। এখন থেকে প্রত্যেকটা রাত হয়তো বালিশ ভিজিয়ে ঘুমোতে হবে তাকে। চোখের সামনে দেখতে হবে তার স্বামী অন্য নারীর সাথে সাজানো সংসার। আবরার কাজে বেরিয়েছে। এই ফাঁকেই বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছে স্নিগ্ধা। আবরারকে অনেক মিনতি করাই আজ আর তাকে রুমে আটকে রেখে তালা দেয়নি সে। বাড়িটা ঘুরে দেখায় অনুমতি দিয়েছে। এই নিয়ে স্নিগ্ধার হাসিও পাচ্ছে অবশ্য। বোকা লোকটা তো আর জানে না সে কেন এইভাবে ঘুরে দেখতে চাইছিল। তবে এত বড় বাড়ির জীবনও এই প্রথমবার দেখল স্নিগ্ধা। কোনো রাজপ্রাসাদের তুলনায় এটি কম কিছু নয়। কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গায় শেষ হয়েছে বুঝে ওঠা মুশকিল। তারপরেও বাড়িতে এত লোকজন। এইরকম হলে সে পালাবে কবে? এই রকম ঘর জীবনেই প্রথম দেখছো, তাই না? কথাটা শুনতেই পেছন থেকে তাকালো স্নিগ্ধা। তনয়া দাঁড়িয়ে আছে শক্ত মুখে। স্নিগ্ধা তনয়াকে কালই দেখেছে। ইনি আবরারের প্রথম স্ত্রী, কিন্তু এখানে আশা করেনি। ভ্রু কুঁচকে বলল, আপনি? জবাবে তনয়া একটু এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার মুখোমুখি। চেহারায় দাম্ভিকতা ইনি বলল, আমার বাড়িতে আমিই তো থাকবো, তাই নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। মাথা নিচু করল স্নিগ্ধা। অন্যদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক স্নিগ্ধাকে ভালোভাবে দেখল তনয়া। কি দিয়ে ভোলালে আবরারকে? চট করে তাকালো স্নিগ্ধা। বুঝে উঠল না। মানে? তনয়া ক্ষিপ্ত স্বরে বলল, ন্যাকামো করো না। তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। কি দিয়ে ভুলিয়েছো আমার স্বামীকে? রূপ, তাই না? মাথা ঘুরিয়ে দিয়েছো একেবারে। যেই রকমটা এত টাকা পয়সা দেখে তোমার মাথা ঘুরিয়ে গিয়েছে, ঠিক সেই রকম। স্নিগ্ধা শান্তভাবে বলল। এসব আপনি কি বলছেন? আমি তো... হাত উঁচু করে থামালো তনয়া।
চুপ করো। তোমার জন্যই প্রথমবার আমার স্বামী আমাকে রেখে অন্য ঘরে ঘুমিয়েছে। আচ্ছা, তোমার লজ্জা করেনি একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের সংসার ভাঙতে বিবেকে একটুও বাঁধলো না তোমার? তনয়ার কণ্ঠে ঝরে পড়েছে রাগ, স্নিগ্ধার প্রতি ক্রুদ্ধতা। স্নিগ্ধা এবারও শান্তভাবেই বলল, দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে বলবেন, কিন্তু তার আগে আমার পুরো কথাটা তো শুনুন। তনয়া ভ্রু কুঁচকে বলল, কি শুনবো তোমার মতো একটা নোংরা মেয়ের মুখ থেকে? যে মেয়ে অর্থ সম্পত্তির লোভে সতীন দেখেও সেই সংসারে আসে। আপনি ভুল ভাবছেন। আমি সত্যিই জানতাম না যে উনি বিবাহিত। উনিই ঠকিয়ে বিয়ে করেছেন আমায়, মিথ্যে বলেছেন। কথার এক পর্যায়ে স্নিগ্ধার গালে ঠাস করে এক চড় বসালো তনয়া। পারলে এই মেয়েকে এক্ষুনি মাটিতে পুঁতে দিত। স্নিগ্ধা স্তব্ধ, গালে হাত দিয়ে তনয়ার দিকে নির্বিকার চোখে তাকালো। চোখ দিয়ে গড়াচ্ছে ঠান্ডা অশ্রু। উদাসী মুখে ভাবল, সব অপমান কি সবসময় কেবল গরিবদের জন্যই? তোমার গালে দাগ কিসের? আবরারের চোখে মুখে উদ্বিগ্নতা। স্নিগ্ধার ফর্সা গালে 5 আঙুলের স্পষ্ট ছাপ। বাড়ি ফিরে স্নিগ্ধার এমন চেহারার অস্থিরতা কয়েকশো গুণ। স্নিগ্ধা উত্তর দিল না, উল্টে নিজের থেকে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কয়েক কদম। পিছিয়ে গেল আবরার, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার পুরো মনোযোগ লেগে আছে স্নিগ্ধার ফর্সা গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে আবরারকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল স্নিগ্ধা। আজ তনয়া তাকে মেরেছে, এই নিয়ে তনয়ার উপর তার বিন্দুমাত্র ক্ষোভ নেই। হ্যাঁ, আছে ঘৃণা, আর তার পুরোটাই এই নিকৃষ্ট লোকটার জোপর। স্নিগ্ধার থেকে উত্তরটা না পেয়েই এগিয়ে এসেও 2 বাহু চেপে ধরল আবরার। বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কে মেরেছে তোমায়? কি হলো পরি, বলো, কে গায়ে হাত তুলেছে তোমার? এবারও আবরারের হাত ছাড়া মারল স্নিগ্ধা, ক্রুদ্ধ গলায় বলল, যে মেরেছে মেরেছে, তাতে আপনার কি? আমার কি মানে? তুমি আমার বউ, তোমার গায়ে একটা টোকা পড়তে দিতে পারি না আমি। বলো, কে মেরেছে তোমায়? কার এত বড় স্পর্ধা? দৃঢ় গলায় জবাব দেয় আবরার। আবরারের এমন উদগ্রীবতা দেখে স্ফীত হাসল স্নিগ্ধা। কি বলছে এই লোক? একটা টোকাও পড়তে দেবে না, অথচ কাল থেকে তার উপর প্রত্যেকটা নির্যাতন নিজ হাতে করছে লোকটা। খারাপ কিছু ঘটেছে, তার সব কিছুর জন্যই দায়ী এই লোকটা। স্নিগ্ধার চুপ থাকার প্রেক্ষিতেও ডান ভ্রু নাচালো আবরার। কি হলো পরি, উত্তর দাও। আবরারের সামনে থেকে উল্টো ঘুরে গেল স্নিগ্ধা, ভাঙা গলায় বলল, যেই মারুক, বলবো না আমি। শুধু এতটুকু শুনে রাখুন, আজ এর জন্য আপনিই দায়ী। স্নিগ্ধার কথায় আবরারের বুঝতে অসুবিধা হলো না এটা তনয়ার কাজ। ভাবতেই চেয়াল শক্ত করে এলো আবরারের। এত বড় স্পর্ধা ওই মেয়ের! স্নিগ্ধাকে পেছনে রেখেই রুম থেকে একইভাবে দরজা টেনে বেরিয়ে গেল আবরার। আর উল্টো ঘুরে থাকা অবস্থাতেই হতাশভাবে বাইরের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। তনয়া! রুমে আবরারের আগাছালো জামাকাপড় ভাঁজ করছিল তনয়া। আবরারের আওয়াজ পেতে পিছু ফিরল সে। দরজা থেকে সরে কামরার ভেতরে এসে দাঁড়ালো আবরার। আবরারের রক্তিম চোখ নজরে আসতে তনয়া বোধগম্য হলো আবরার রেগে গেছে, কিন্তু আজকের রাগের কারণ সম্পর্কে অবগত না সে। সেই সব নিয়ে না ভেবে তনয়ার ঠোঁটের সামান্য হাসি এলিয়েই বলল, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। এগিয়ে এসে তনয়ার সামনে দাঁড়ালো আবরার, কোমরে হাত ঠেকিয়ে বলল। আপনি স্নিগ্ধারকে হাত তুলেছেন? প্রশ্ন শুনে বিস্ময়ের সাথে চোখ কপালে উঠে এলো তনয়ার। তার মানে এই মেয়ে কান ভাঙিয়েছে তার স্বামীর, তাও অফিস থেকে ফিরতে না ফিরতেই। তনয়া চুপ দেখে আবরার কপাল কুঁচকে বলে উঠল, কি হলো? কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। খানিকটা ঘাবড়ালো তনয়া, কোনো রূপভাবে নিজেকে সামলে স্বাভাবিকভাবেই উত্তর দিল। হ্যাঁ, মেরেছি। রাগ হলেও আবরার পুনরায় শান্তভাবেই জিজ্ঞেস করে। কেন মেরেছেন? হাতের কাপড় রেখে আবরারের দিকে তাকায় তনয়া, স্থির দৃষ্টিতে দৃঢ় গলায় বলে ওঠে, মেরেছি, বেশ করেছি, আরও মারবো আমি। দরকার পড়লে মারতে মারতে শেষ করে ফেলবো ওই মেয়েকে। ও আমার সংসার ভাঙতে এসেছে, কেড়ে নিচ্ছে আপনাকে আমার থেকে আবরার। কথাগুলো এতটাই জোরালোভাবে বলল তনয়া যে ক্রোধে এবার তনোয়ার গলায় চেপে
চেপে দেয়ালের সাথে ঠেসে ধরল আবরার। মুহূর্তে শ্বাস আটকে ছটপট করতে শুরু করলো তনয়া। হাত দিয়ে ঠেলে বৃথা চেষ্টা করতে লাগলো আবরারের হাত সরাতে। আরেকবার এই কথা উচ্চারণ করলে আপনার জিভ টেনে ছিঁড়ে নেব আমি। দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে কথাগুলো বলে তনয়াকে এক ধাক্কায় বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। সাথে সাথে গলার হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে শুরু করলো তনয়া। সাদা দেওয়ালের দিকে থেকে ঘাড় বাঁকিয়ে তনোয়ার দিকে ফিরে তাকালো আবরার। বরফ কণ্ঠে বলল, আমি আপনার কোনো দিন ছিলাম না তনয়া, সেটা আপনি খুব ভালো করেই জানেন। একটা ভিত্তিহীন সম্পর্কের দোহাই দিয়ে আরেকটা নির্দোষ মেয়ের উপর অত্যাচার করার অজুহাত খুঁজবেন না। আমার পক্ষে আপনাকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আবরারের শেষের কথায় ধরফড়িয়ে উঠে পড়ল তনয়া। দুই হাত দিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরল আবরারের চোখের দিকে তাকিয়ে, কান্না ভেজা চোখে তাকিয়ে বেশ উদ্বিগ্ন গলায় নিয়ে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন না? আপনার কেন কি কমতি আছে আমার মধ্যে? আমি তো আপনার মন পাওয়ার জন্য সব করেছি। ভবিষ্যতেও আপনি যা বলবেন আমি ঠিক তাই করব। মেনে নিন না আমাকে আপনার স্ত্রী বলে, প্লিজ আবরার। তনয়ার দিকে শক্ত চোখ মুখে তাকিয়ে নিজের কলার থেকে ওর হাত ছাড়িয়ে নিল আবরার। এবার অন্যদিকে তাকিয়ে বলল, সেটা অসম্ভব। উত্তরে তেতে উঠল তনয়া। গলার স্বর বড় হয়ে এলো তার। সম্ভব, সবই সম্ভব। আপনি চাইলেই সম্ভব। আপনি যদি একজন মালির মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারেন, তবে আমাকে কেন ভালোবাসতে পারবেন না? আমি তো হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। বলল, আমি জানি আপনি কারবে, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে স্নিগ্ধার কথা যখন তুললেন তখন বলেই ফেলে, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছে, তাই ও আমার সবকিছু। কিন্তু আপনাকে আমি বিয়ে করলেও বিয়েতে ভালোবাসা ছিল না। হতবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে রইল তনয়া। ফিচেল গলায় বলল, এতদিনে এক ফোঁটাও ভালোবাসেননি আমায়। গম্ভীর মুখে জবাব দেয় আবরার। না। তনয়া আবার জিজ্ঞেস করে ওঠে, আপনার জীবনে আমার কোনো জায়গা নেই? না। এইদিকে উত্তর দেয় আবরার। দুই পা পিছিয়ে যায় তনয়া। তনয়ার মুখ দেখে আবরারের খারাপ লাগা কাজ করা প্রেক্ষিতেও বিষয়টা এইভাবে রুম থেকে বেরোনোর উদ্দেশ্যেও হাঁটা ধরল সে। দরজা অবধি আসতে পেছন থেকে তনয়া বিদ্রুপ করে বলে উঠল, এত ভালোবাসা দেখাচ্ছেন, অথচ সেই মেয়ে তো আপনাকে তিল পরিমাণ সম্মানও দেখায় না আবরার। মুচকি হেসে তনোয়ার দিকে ফিরে তাকালো আবরার। শান্ত স্বরে জবাব দিল। সত্যিটা জানার পর হয়তো বাসবে। মুহূর্তে শীতল হয়ে এলো তনোয়ার হাত পা। চোখে মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠল। বেশ উদ্বিগ্ন নিয়ে বলল, সেটা আমি কোনো দিনও হতে দিব না। আমি ওকে কিছুতেই আপনার ওপর ভাগ বসাতে দেব না। আপনি শুধুই আমার। তনোয়াকে পুনরায় কিছু বলার প্রত্যাশায় দাঁত চিবিয়ে ওর দিকে এগিয়ে গেল আবরার। ভয়ে পিছিয়ে গিয়ে মাথা নিচু করে নিল তনয়ার ভীতিকর চেহারা দেখে থেমে গেল আবরার। চোখ বন্ধ করে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করল। এরপর তনোয়ার মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত স্বরে বলে উঠল, দেখুন, আজ অব্দি আপনাকে কখনো অসম্মান করিনি, আমি করতেও চাই না। তাই ভালো হবে নিজের সীমার মধ্যেই থাকার চেষ্টা করুন। এই বাড়িতে ইচ্ছে মতো থাকুন, ঘুরুন ফিরুন, শপিং করুন, যা খুশি আপনি করতে পারবেন। আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু এইটুকু বলে থামলো আবরার। তনোয়ার সামনে ডান হাতের তর্জনী আঙুল উঁচিয়ে শাসানোর স্বরেই বলল, কিন্তু আমার স্নিগ্ধার দিকে ভুল করে চোখ তুলে তাকাবেন না। ফল খুব খারাপ হবে তনয়া, আই প্রমিস। কথাগুলো বলে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল আবরার। তীব্র রাগ, দুঃখ আর ক্ষোভের বশবর্তী হয়ে পা দিয়ে কাঠের সেন্টারে টেবিলের কোণায় এক লাথি মারল তনয়া। ধূপ করে বসে পড়ল চেয়ারে। বহু প্রতীক্ষার পরে যে স্বামীর সংসার হতে পেয়েছে তা কিভাবে হাতছাড়া হতে দেবে? আবরারের যাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল তনয়া। কণ্ঠে প্রগরতা আর ক্রোধ নিয়ে বলতে শুরু করলো, এত সহজে কি করে ওই মেয়েকে আমি ছেড়ে দেব আবরার? ওর জন্য আজ তুমি আমার গায়ে প্রথমবার হাত তুললে, ওর শেষ আমি দেখেই ছাড়বো। জোর করে স্নিগ্ধাকে বুকের মধ্যে নিয়ে আধশোয়া হয়ে আছে আবরার।
প্রবল অস্বস্তি আর রাগে ছেয়ে যাচ্ছে স্নিগ্ধার শরীর। তবুও আবরারের শক্তির সাথে হার মেনে চুপচাপ মাথা ঠেকিয়ে বসে আছে সে। আবরার একবার হাতে ঢিল করলেই ছুট লাগাবে সেই সুযোগের অপেক্ষায় স্নিগ্ধা, কিন্তু হচ্ছে তার বিপরীত। আবরার নিজের বুকের সাথে এতটাই শক্ত করে তাকে চেপে ধরেছে যে নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য এখন। স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে এলো আবরার। গুমোট পরিবেশ কাটলো আবরারের ফিসফিস আওয়াজে। জানো পরি, তুমি আমি প্রথম কোথায় দেখেছিলাম? উত্তর দিল না স্নিগ্ধা, জবাবে আবরার নিজেই বলল, তোমাদের উঠোনে। তোমার ভেজা চুল মুছছিল তখন। আমি গাড়ি করে যাচ্ছিলাম, হুট করে মনে হলো কি যেন একটা জলজন্ত পরী দাঁড়িয়ে আছে ওখানে। চট করেই গাড়ির ব্রেক কষেছিলাম আমি। গভীরভাবে দেখছিলাম তোমায়। কি সুন্দর তুমি, একেবারেই হুরের মতো। প্রথম দিকে বিরক্ত হলেও কথার এই পর্যায়ে আর চুপ থাকতে পারল না স্নিগ্ধা। বেশ ক্ষিপ্ত স্বরেই বলল, তাকে বিয়ে করে নেবেন তাই না? অবশ্য আপনি পারবেনও। আপনার প্রতি এ বিষয়ে আমার পুরো বিশ্বাস আছে। চরিত্রহীন লোক একটা। স্নিগ্ধার কথায় ওর থুতনি ধরে বুক থেকে ওপরে মুখ ওঠালো আবরার। স্নিগ্ধার চোখে চোখ রেখে জবাব দিল, আমি চরিত্রহীন নই, আমি সাইকো উন্মাদ পাগল, শুধুমাত্র তোমার প্রেমে। এবার স্নিগ্ধাকে এক হাত ধরে অন্য হাত দিয়ে ফোন তুলল আবরার। স্নিগ্ধার বাবার নাম্বার স্ক্রিনে দেখে স্নিগ্ধার দিকে একবার তাকালো। স্নিগ্ধা নিজের গা থেকে আবরারের হাত ছাড়াতে ব্যস্ত। চুপচাপ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে উঠে বারান্দার দিকে এগোতে লাগলো আবরার। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকালো স্নিগ্ধার কাছে। কে ফোন করেছে যে এভাবে উঠে গেল? পর মুহূর্তেই ভাবল, ধুর, যেই ফোন করুক, তাতে আমার কি? বলুন। আবরারের কথাই মজিদ নম্রভাবে বলে উঠল। মুখের ভঙ্গি পাল্টানো না আবরারের। বলল, সমস্যা নেই, কিছু বলবেন? জবাবে মজিদ আস্তে করে বলল, হ্যাঁ মানে সাহেব, আমার মেয়েটা কেমন আছে? আবরার গম্ভীর কণ্ঠে উত্তর দিল। ভালো। চুপ মেরে গেল মজিদ। খানিক বাদেই গলার কিছুটা দৃঢ়তা নিয়ে বলল, সাহেব, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। বাম কান থেকে ফোন নামিয়ে ডান কানে ধরল আবরার। স্বাভাবিক গলায় উত্তর দিল। বলুন। মজিদ এবার বেশ জোর ধ্বনি নিয়ে বলল, আসলে সাহেব, কাল তো আপনাদের বিয়ে 3 দিন পূরণ হবে, তো আমাদের এখানে নিয়ম আছে 3 দিনের মাথায় মেয়ে জামাইকে শ্বশুর বাড়িতে আসতে হয়। আপনি যদি একবার স্নিগ্ধাকে নিয়ে আসতেন। আবরারের ভ্রু কুঁচকে বলল। আর যদি এই নিয়ম পালন না করা হয় তো? মুখ কালো হয়ে এলো মজিদের। তবুও আবরারকে রাজি করাতে মৃদু গলায় জবাব দিল। সাহেব, এতে আপনাদের সংসারে কল্যাণ হবে। উত্তরের কিছুক্ষণ চুপ থাকলো আবরার। কিছুক্ষণ একটা ভেবে বলল। ঠিক আছে, দেখছে। মজিদকে আর কথা বাড়াতে দিল না। লাইন কাটলো তাৎক্ষণিক। রুমে এলো। স্নিগ্ধা বিছানায় পা দুলিয়ে বসে সন্দিহান চোখে দেখছে তাকে। আবরারও তাকালো ভ্রু বাঁকিয়ে। এভাবে কি দেখছো? স্নিগ্ধার উত্তর। আপনাকে? এগিয়ে গেল আবরার। মৃদু হেসে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। আমিও তো চাই তুমি আমাকে দেখো আর আমি তোমাকে। আবরার ঝুঁকে আসার মাথাটাকে পিছিয়ে নিল স্নিগ্ধা। ক্ষিপ্তভাবেই বলল, ফালতু কথা ছাড়া কিছুই জানেন না আপনি। আপনাকে দেখে অবাক লাগে আমার। মানুষ এতটা খারাপ হয়? মানে? স্নিগ্ধা ভ্রু নাচিয়ে বলল, মানে এত ফিসফিস করে কার সাথে কথা বলছিলেন আমি বুঝি না। আবরার অবাক হওয়ার ভান করে বলল, তাই তুমি বোঝো? তাই কি বুঝেছো তুমি? স্নিগ্ধা উদ্বেগহীন গলায় জবাব দেয়, নিশ্চয়ই কোনো মেয়ে ছিল। আপনি দুর্দান্ত পর্যায়ের মেয়েবাজ কিনা? কথাটা শব্দ করে হেসে উঠল আবরার। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মেয়ে হলো বা তাতে তোমার কি? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার কি? কিছুই না। ছোট করে নিঃশ্বাস ফেলল আবরার। বলল, তবে সত্যি বলতে কোনো মেয়ে নয়, ফোনটা তোমার বাবার এসেছিল। আবরার কথা শুনতে চকচক করে উঠল স্নিগ্ধার চোখ মুখ। উত্তেজিত হয়ে বলল, বাবা? কি বলো বাবা? কেমন আছে ওরা? আবরার শান্তভাবেই বলল। ভালো। স্নিগ্ধা উৎসুক হয়ে জিজ্ঞেস করে। আর কি বললো? এবারও স্বাভাবিকভাবেই আবরার বলে ওঠে, কাল আমাদের যেতে বলো তোমাদের বাড়িতে।
স্নিগ্ধা উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করল। যাব আমরা? আবরার শার্টের বোতাম খুলতে খুলতে জবাব দিল। না। চট করে উঠে দাঁড়ালো স্নিগ্ধা, বড় বড় চোখ করে বলে উঠল। কেন যাব না আমরা? সরু চোখে তাকালো আবরার, বলল। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? চট করে চোখ নামিয়ে নিল স্নিগ্ধা। বুঝতে পারলো এইভাবে লাভ হবে না, তাই মুখে কাঁদো কাঁদো ভাব নিয়ে এনে বলল। প্লিজ আমাকে নিয়ে চলুন, একদিনের জন্য হলেও প্লিজ। স্নিগ্ধার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আবরার, জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। তুমি যেতে চাও? খুব জোরে দুবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা, যার অর্থ সে যেতে চায়। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে আবরার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে থাকা স্নিগ্ধার প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাত ঘড়ি খুলতে খুলতেই জবাব দিল। বেশ, তোমাকে আমি নিয়ে যাব, তবে একটা শর্তে। এগিয়ে গেল স্নিগ্ধা, সন্দেহীভাবে তাকিয়ে বলে। কি শর্ত? স্নিগ্ধার সামনে থেকে সরে এসে বিছানার ওপর পা দুলিয়ে বসলো আবরার। হাতের ফোন রেখে চুলগুলোকে ওপরের দিকে ঠেলে দিল। উত্তর না পাওয়া ধৈর্য হারিয়ে ওর দিকে এগিয়ে গেল স্নিগ্ধা। বলুন কি শর্ত? আগে বলতে হবে তুমি রাজি কিনা। আশ্চর্য, না শুনে বলবো কি করে? উত্তর আগে চাই আমার। ক্ষিপ্ত দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। এত ঢং দেখে মেজাজ ভীষণ রকম খারাপ হচ্ছে ওর। শরীরের শিরায় শিরায় রাগ ক্রোধ সব দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছাতে পারে তাহলে তো কেল্লাফাতে, আর এই লোকের মুখও দর্শন করবে না। তাই নিজের স্বার্থে এখন এর শর্ত মেনে নেওয়াই উপযুক্ত হবে বলে মনে করল। স্নিগ্ধার মুখের সামনে 2 আঙুল নাচিয়ে চুটকি বাজালো আবরার। তাৎক্ষণিক ধ্যান ভাঙল স্নিগ্ধার। আবরার ভ্রু নাচিয়ে বলল। কি ভাবছো, রাজি কিনা বললে না তো? থতমত খেলো স্নিগ্ধা, একদমে বলল। রাজি রাজি, বলুন। এবার এক হাত দিয়ে স্নিগ্ধার কোমর চড়িয়ে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে এলো আবরার। আস্তে করে মৃদু গলায় বলল। শর্ত এটাই, আজ রাতে তোমাকে ভালোবাসতে দিতে হবে। আবরারের শর্তে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো স্নিগ্ধার মুখে। হতভম্ব হয়ে আবরারের মুখের দিকে একইভাবে তাকিয়ে রইল স্নিগ্ধা। স্নিগ্ধার কোমরে রাখা হাতটাতে জোর দিয়ে চেপে স্নিগ্ধাকে নিজের আর একটু কাছে নিয়ে এলো আবরার। দুষ্টু হেসে বলল। মৌনতা সম্মতির লক্ষণ, সেটাই বুঝে নেব। কথাটা কানে পৌঁছানো মাত্রই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো স্নিগ্ধা। রাগ ক্রোধ দুটোই পাচ্ছে, খুব পাচ্ছে, কিন্তু ভুল জায়গায় ক্ষোভ প্রকাশ করে কি লাভ আছে? ক্রমশ এক হাতের আঙুলের সাথে অন্য হাতের আঙুল কচলাতে শুরু করলো স্নিগ্ধা। বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটা ভয় আর অশান্তির প্রেক্ষিতে ধরাস ধরাস করে লাফাচ্ছে। কাঁপা কাঁপা চোখে আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। আবরার কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। এখন যেন আবরারের এমন স্বাভাবিক দৃষ্টিটাও লোলুপ লোলুপ মনে হতে শুরু করলো স্নিগ্ধার। এতক্ষণ পর বিছানা ছেড়ে উঠে এসে স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে, ভুল কিছু চেয়ে ফেলেছে? চট করে তাকালো স্নিগ্ধা, প্রগাঢ় গলায় বলল। আপনি ভালো করেই জানেন আমি আপনাকে এখনো মেনে নেইনি, তাও। কথা শেষ করতে দিল না আবরার, ব্যস্ত গলায় বলে উঠল। মেনে নাওনি তো মেনে নাও, আমার তো কোনো আপত্তি নেই। অবাক হয়ে তাকাই স্নিগ্ধা। আপত্তি নেই মানে? আপনার নেই কিন্তু আমার আছে। আপনি ঘরে আপনার স্ত্রী রেখে আমাকে বিয়ে করেছেন, তাও সম্পূর্ণ আমাকে না জানিয়ে যে আপনি বিবাহিত। তারপর একই বাড়িতে অন্য ঘরে ওনাকে রেখে আমাকে নিয়ে থাকছেন। আপনি জানেন এখন ওনার মনের মধ্যে কি ঝড় বইছে? এইটুকু বলে থামলো স্নিগ্ধা। পুনরায় আবরারের দিকে তাকিয়ে বলে। জানবেন কি করে? আপনি যে পুরুষ মানুষ, পুরুষ মানুষের হৃদয় বলতে কিছুই হয় না, যা হয় তার সবটাই মোহ। যেমন মোহ পড়ে আমাকে বিয়ে করলেন আমার বাবার গরিবের সুযোগ নিয়ে। ছোট্ট করে নিঃশ্বাস ফেললো স্নিগ্ধা।
আবরারের দিকে তাকাতেই দেখলো আবরার কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার বড় বড় চোখ করে জবাব দিল। তুমি এত কথা বলতে পারো? আগে জানতাম না তো। বিরক্ত হলো স্নিগ্ধা। তার এতগুলো কথা আদৌ কি আবরারের কানে পৌঁছে গেছে কিনা সন্দেহ হচ্ছে এখন। কৌতূহল মেটাতে স্নিগ্ধা জিজ্ঞেস করেই বসলো। আপনি কি শুনেছেন আমি এতক্ষণ কি কি বলেছি? আবরার মুচকি হেসে বলল। শুনেছে আর বুঝেছিও। কপালের ভাঁজ গাঢ় হয়ে আসে স্নিগ্ধার। বলে ওঠে। কি বুঝেছেন? উত্তর না দিয়েই এক ধাক্কায় স্নিগ্ধাকে দেয়ালের সাথে মিশিয়ে নেয় আবরার। চমকে যায় স্নিগ্ধা। এক মুহূর্তের জন্য ভয়ে সিটিয়ে পড়ে। আবরারের দিকে চকিত তাকায়। কাপা গলায় বলে ওঠে। এসব কি অসভ্যতা? জবাব না দিয়ে নিজের এক হাত স্নিগ্ধার গলায় আর অন্য হাত কোমরের ছোঁয়ায় আবরার মৃদু গলায় বলে ওঠে। আমি যা বুঝের বুঝেছি, তুমি এখনো বুঝতে পারোনি। শুধুমাত্র মোহের বশবর্তী হয়ে তোমাকে বিয়েটা আমি করিনি। যদি বিয়ের কারণ সত্যি সত্যি মোহই হতো, তাহলে বিয়ের মতো পবিত্র জিনিসকে মাঝখানে টেনে আনার কোনো প্রয়োজনই পড়তো না। খুব কঠিন হতো না তোমাকে আপনার ফাহাদ চৌধুরীর শয্যাসঙ্গী করতে। কিন্তু আমি ভালোবেসে তোমাকে, তাই সম্মান দিয়ে ঘরে তুলেছে। আবরারের চোখে দৃষ্টি রেখে বিদ্রুপ করে বাঁকা হাসে স্নিগ্ধা। আবরার ভ্রু বাঁকিয়ে নিয়েই বলে। হাসতো যে? স্নিগ্ধা ঠোঁটে হাসি রেখেই জবাব দেয়। আপনার কথা শুনে হাসি ছাড়া কিছুই পেল না। পরক্ষণে স্নিগ্ধা দৃষ্টি কঠিন করে নিয়ে বলল। যে পুরুষ এক স্ত্রী থাকাকালীন অন্য একজনকে ভালোবাসে তাকে কি বলা উচিত? আবরার ফাহাদ চৌধুরী? চরিত্রহীন? এমন কথায় চেয়াল শক্ত করে এলো আবরারের। কিন্তু না, চোখ বন্ধ করে রাগ সংবরণ করে তাকালো স্নিগ্ধার ক্রুদ্ধ মুখের দিকে। সামান্য হেসে বলে ওঠে। তোমার প্রশ্নের উত্তর একদিন তুমি নিজে পাবে, আমি শিওর। সেই দিন আর আমাকে এতটা ঘৃণা তুমি করবে না, বরং হাজার গুণ বেশি ভালোবাসবে। উত্তর দেয় না স্নিগ্ধা, মনে মনে আওড়াতে থাকে। কোনো দিনও হবে না এরকম, কোনো দিনও না। আচমকা স্নিগ্ধার থেকে দূরে সরে দাঁড়ায় আবরার। প্রশ্ন করে। তাহলে তুমি তোমাদের বাড়িতে যেতে চাইছো না, তাই তো? ভাবনার সুতোতে টান পড়ে স্নিগ্ধার। অবাক হয়ে বলে। আমি এরকম কখন বললাম? আবরারের স্বাভাবিকভাবেই উত্তর দিল। বলনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এক কাজ করি, আমি বরং তোমার বাবাকে ফোনে জানিয়ে দে যে ওনার মেয়ে যেতে নারাজ। সেখানে আমি আর কি করার? কথাগুলো বলে বিছানার দিকে এগিয়ে আসলো আবরার। ফোন উঠিয়ে হাতে নিতে ছুটে এসে হাত ধরে আটকায় স্নিগ্ধা। সরু চোখে সেই দিকে তাকালো আবরার। জিজ্ঞেস করলো। কিছু বলবে? স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ করে বলল। প্লিজ আমাকে যেতে দিন না। 3 দিন মনে হচ্ছে 300 দিন হয়ে এসেছে। আবরার অবাক হওয়ার ভান করে বলল। আমি বলেছি আমি যেতে দেব না, তুমিও তো যেতে চাইছো না। স্নিগ্ধা এবার মুখ শক্ত করে বললে। আমি মোটেও বলিনি, মন গড়া কথা বলবেন না। স্নিগ্ধার খুব কাছে এসে দাঁড়ায় আবরার। উষ্ণ নিঃশ্বাস ঠিকরে পড়ে স্নিগ্ধার মুখের ওপর। আবরার তার ঠান্ডার আওয়াজে বলে। শর্ত মেনে নিয়েছো তুমি? নাওনি তো? তাহলে কথা তো একই দাঁড়ালো। বিস্মিত হলো স্নিগ্ধা। দৃঢ় গলায় বলল। আপনি এত বাজে একটা লোক, এই শর্ত কখনোই মানব না আমি। কি হাসলো আবরার। বিছানার ওপর ফোন সামান্য জোরে ছুঁড়ে মারল। স্নিগ্ধা তাকিয়ে বলল। বেশ, না মানলে নেই, তবে আমি আর যাচ্ছি না। স্নিগ্ধার উত্তরের অপেক্ষা না করে সরে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ে আবরার। কপালের ওপর হাত ঠেকায়। চোখ বন্ধ করার আগে বলে ওঠে। শোয়ার আগে লাইটটা নিভিয়ে নিও। প্রচণ্ড কান্না পেল স্নিগ্ধার। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল গড়িয়ে। একদিকে আবরারের জঘন্য শর্ত, অন্যদিকে আবরারের হাত থেকে সারা জীবনের জন্যে মুক্তি পাওয়ার ফিনকা প্রত্যাশা। দুটোনার মধ্যেই মুহূর্তে নিজেকে তলিয়ে ফেলল স্নিগ্ধা। দাঁড়িয়ে রইল থমথমে কিছু সময়। কিছু একটা ভেবে চোখের পানিগুলো মুছে ফেলল।
নরম পায়ে এগিয়ে এলো বিছানার দিকে, কাঁপা কাঁপা স্বরে ডেকে উঠল। শুনছেন? কপাল থেকে হাত নামিয়ে তাকালো আবরার, ভ্রু নাচিয়ে বলল। কিছু বলবে? স্নিগ্ধা আস্তে করে বলল। আমি রাজি। লাফিয়ে উঠে বসে আবরার, উদ্বিগ্ন নিয়ে বলে। কি বললে? স্নিগ্ধা একইভাবেই উত্তর দেয়। আমি রাজি। আবরার বিস্মিত হয়ে বলল। তুমি রাজি আমার শর্তে? ফ্যাকাশে মুখ নিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল স্নিগ্ধা। তাৎক্ষণিক স্নিগ্ধার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে আবরার। ভারসাম্য রাখতে না পেরেই শুয়ে পড়ে স্নিগ্ধা। সুযোগ পেয়ে স্নিগ্ধার ওপর সোয়া হয়ে পড়তে দেরি করে না আবরার। বুকের মধ্যে লজ্জা ঘৃণায় ধুকপুক করতে থাকে স্নিগ্ধার। কোনোভাবে এই বিশ্রীর সময়টাকে যদি এখানে থামিয়ে দেওয়া যেত, তবে এমন অসহ্যকর পরিস্থিতি থেকে দৌড়ে পালাতো সে। অন্যদিকে আবরার মুখ ডোবালো স্নিগ্ধার গলাতে, ডুকরে কেঁদে উঠে বিছানার চাদর খামচে ধরল স্নিগ্ধা। কিন্তু আবরার থামল না। গুটি কয়েক চুমু খেয়ে মৃদু কামড় বসালো স্নিগ্ধার গলাতে। ব্যথায় কুঁকিয়ে উঠল স্নিগ্ধা। পুনরায় আবরার চুমু খেলো সেখানে। এবার মুখ সরিয়ে এনে তাকালো স্নিগ্ধার মুখের দিকে। স্নিগ্ধার স্নিগ্ধ মুখটাকে দেখে এখন কেমন বহার্ত লাগছে। ভয়ে কুঁকড়ে যাচ্ছে, এমন অনুভূত হচ্ছে। পাত্তা না দিয়ে স্নিগ্ধার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল আবরার। চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল স্নিগ্ধা। আচমকা আবরার সরে পড়ে স্নিগ্ধার ওপর থেকে। চট করে চোখ মেলে তাকালো স্নিগ্ধা। আশ্চর্যকৃত হয়ে পাশে শুয়ে থাকা আবরারের দিকে ঘাড় ফেরায়। চোখে মুখে তার প্রশ্ন, এক ঝাঁক প্রশ্ন। স্নিগ্ধা তাকাতেই অপর পাশে কাত হয়ে শুয়ে পড়ল আবরার। স্নিগ্ধার কৌতূহল মেটাতেই কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল। আমার এখন ভালোবাসার মুড নেই, বেশি না ভেবে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, অবশ্যই আলোটা নিভিয়ে দিয়ে। প্রথমে অবাক হলেও পরে স্বস্তির নিঃশ্বাস নেয় স্নিগ্ধার। তবে ভয় হতে থাকে খুব। কাল নিজের বাড়িতে আবরার তাকে নিয়ে যাবে তো। সকালবেলা ফুরফুরে মেজাজ নিয়ে তৈরি হচ্ছিল স্নিগ্ধা। আবরার বলেছে তৈরি হতে, শর্ত পূরণ না হলেও তাকে যে নিয়ে যাচ্ছে এটাই মহারাজের দয়া। উল্লাসিত মন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ল স্নিগ্ধা। কোত্থেকে আবরার এসে হাত ধরে নিল। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা। কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হাত ছেড়ে দিয়ে স্নিগ্ধার পেছনে এসে দাঁড়ালো আবরার। স্নিগ্ধার কপাল সংকুচিত হয়ে এলো এতে। কি করতে চাইছে কিনি? স্নিগ্ধার পিঠে ছাড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে পেছন থেকে ওকে জাপটে ধরলো আবরার। নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিল স্নিগ্ধার পিঠ সহ পুরো শরীর। হুটহাট ব্যাপারটাতে ভেবাচাকা খেয়ে গেল স্নিগ্ধা। হুঁশ ফিরতেই নড়তে শুরু করলো নিজেকে ছোটাতে। ফলে আরো শক্ত করে চেপে ধরলো আবরার। স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে পড়ল। এই চোখে তো আমি এমনি মায়ে পড়েছে, কাজল লাগিয়ে আরো মারতে চেয়েছ আমাকে? বিরক্তি নিয়ে আবারও নড়ে উঠল স্নিগ্ধা। মৃদু ক্ষিপ্ততা নিয়ে বলল। ছাড়ুন আমায়, সবসময় এইসব ভালো লাগে না। জবাবে হাসলো আবরার, কিন্তু ছাড়ল না স্নিগ্ধাকে। মুক্ত করল না নিজের বাহুবন্ধন থেকে। ওইভাবেই ধরে রেখেই অন্য হাত দিয়ে একটা লাল ফ্ল্যাট বক্স উঁচিয়ে ধরল স্নিগ্ধার সামনে। স্নিগ্ধা বিরক্তি নিয়েই প্রশ্ন ছুড়ল। কি এটা? আবরার মৃদু আওয়াজে জবাব দেয়। খুলে দেখো। বক্স হাতে নিতে খুলতেই চোখ কপালে উঠে এলো স্নিগ্ধার। পুরো একটা ভারী সেট আছে স্বর্ণের গয়না। অবাক হয়ে ঘাড় বাঁকিয়ে স্নিগ্ধা তাকালো আবরারের দিকে। আবরার মিটিমিটি হাসছে। পরক্ষণে ড্রেসিং টেবিলে শব্দ করে বক্সটা রেখে দিল স্নিগ্ধা। অনেকাংশে ছুঁড়ে মারার মতো আশ্চর্য লাগলো আবরারের। উদ্বেগপূর্ণ গলায় বলল। কি হয়েছে, পছন্দ হয়নি? স্নিগ্ধা ক্রোধান্বিত হয়ে জবাব দিল। এইসব দামি গয়না দিয়ে ভোলাতে চেয়েছেন আমাকে? লাভ নেই, গরিব হলেও আমি সেই রকম মেয়ে নই। স্নিগ্ধার কথাই আবারও মুচকি হাসলো আবরার। আমি জানি তো তুমি সেরকম মেয়ে নাও, আর এই কারণেই তুমি আমার বউ।
আর নিজের বউকে কেউ গয়না দিয়ে ভোলাতে চাইবে কেন? এটা তোমাকে দেয়া আমার প্রথম উপহার, পরে নাও। এইটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার মেজাজ বিগড়ে আছে, নাক মুখ এক করে কুঁচকে তাকিয়ে আছে আয়নায় ভেসে থাকা আবরারের প্রতিবিম্বের দিকে। আবরার এবার ব্যস্ত গলায় বলে উঠল, আচ্ছা থাক, আমি পরে দিচ্ছি। স্নিগ্ধাকে বুকের সাথে মিশিয়েই বক্স খুলে একে একে সব গয়না স্নিগ্ধাকে পরিয়ে দিতে শুরু করলো আবরার। দাঁতের সাথে দাঁত চেপে স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। এতটা জঘন্য লাগছে এখনো, তাও মুখ ফুটে কিছুই বলতে পারছে না। এর থেকে অসহায়ত্ব এর কিছুই হয়নি। স্নিগ্ধাকে গয়না পরানো শেষ করে পুনরায় আয়নার দিকে তাকিয়ে আবরার অধীর গলায় বলল, বাহ, বেশ লাগছে তো তোমায়। স্নিগ্ধা কঠিন গলায় জবাব দিল। হ্যাঁ, সঙ্গের মতোই লাগছে। শব্দ করে হেসে ওঠে আবরার। স্নিগ্ধার রাগে মুখটাকেও ভীষণ এনজয় করে সে, তবে হালকা পাতলা সাজে এতটাই মায়াময়ী লাগে স্নিগ্ধার মুখটা যে এখনো কোনো কোথায় কান অবধি পৌঁছাবে কিনা ওর। পুনরায় স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকায় আবরার, বরফ গলায় বলে ওঠে। তুমি এত সুন্দর কেন? আবরারের ঘোর লাগা কণ্ঠে প্রশ্নে কিছুটা সময়ের জন্য ভরকে যায় স্নিগ্ধা। একটু আগে তার করা কথার জবাব কি দিল এইলো, ভারী অদ্ভুত। স্নিগ্ধার চুলে মৃদু চুমু খেলো আবরার। ঈষৎ কেঁপে উঠল স্নিগ্ধা। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়েই টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো আবরার। তবে যাবার আগে আর একবার পিছু ফিরে তাকালো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কাজলটা পরে নিও, না হলে নজর লাগতে পারে। থতমত খেলো স্নিগ্ধা। আবরারের যাওয়ার দিকে তাকিয়ে বীর বীর করে বলল, হে লোক কি পাগল? সামনে আবরার আর পেছনে স্নিগ্ধা। রুম থেকে এইভাবেই হেঁটে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই এক সোফা জুড়ে ফর্মাল পোশাক পরিহিত পরিচিত একজন লোককে দেখে অবাক হলো আবরার। আবরার দাঁড়িয়ে পড়ায় স্নিগ্ধাও দাঁড়ালো, তবে কারণটা তার অজানা। পকেটে দুই হাত গুঁজে সোফার দিকে এগিয়ে এলো আবরার। স্নিগ্ধা নড়ল না জায়গা থেকে। এবার আবরার লোকটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন ছড়ে। আপনি এই সময়? গ্লাস ভর্তি পানিতে চুমুক দিতে দিতেই তাকান শফিক। হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে জবাব দেন, ও মিস্টার আবরার, আপনি উঠে পারলেন তাহলে? আমার অপেক্ষার অবসান ঘটল। সামান্য ঠোঁট প্রসারিত করে খালি সোফায় পা তুলে বসলো আবরার। বলল, আপনি হঠাৎ এলেন আমাকে না জানিয়ে, তাও এত সকাল সকাল? শফিক বেশ ব্যতিব্যস্ত হয়ে জবাব দিল, আমি নই, মিস্টার ডিসোজা আজকে ল্যান্ড করছে, ওনারই তাড়া ছিল, উনি পাঠালেন আমায়। আবরার সোফার হাতলে হেলান দিয়ে বলল, বুঝতে পেরেছে, কিন্তু এই সময় আমি কাছে বের হচ্ছিলাম, আমারও তারা ছিল মিস্টার শফিক। শফিক হেসে জবাব দিল, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ আবরার, তবে ডিল ফাইনাল যখন আগেই ছিল তাই বেশি সময় নেব না, শুধু আপনার সাইনটাই বাকি এখন। অন্যদিকে একভাবে আবরারের পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। চোখে মুখে বিরক্তি না থাকলেও অপেক্ষায় আছে, নিজের বাড়িতে পৌঁছানোর অপেক্ষা, কাছের মানুষদের চোখ ভরে দেখার অপেক্ষা, আর সেই সাথে আবরারের থেকে মুক্তি পাওয়ার অপেক্ষা। তবুও বিরক্তি না দেখিয়ে শান্তভাবে সটান হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। সময় গুনতে লাগলো আবরারের অফিসিয়াল আলোচনা শেষের। পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঝেতে বৃত্ত আকারের মনোযোগ দিল। তারপর ট্রেতে কিছু খাবার সাজিয়ে হাজির হলো তনয়া। স্নিগ্ধাকে দেখে তার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, পরক্ষণেই পরিস্থিতির কথা ভেবে হাসি মুখে এগিয়ে এলো। তনোয়াকে দেখেই নিচের দিকে মাথা নামিয়ে নিল স্নিগ্ধা। সেদিনের এক চড়ে তনোয়াকে দেখলেই ভারী ভয় লাগে ইদানিং, তাই এতক্ষণে উসখুস ভাবটাও তার উড়ে গেল কর্পূরের মতন। পিলারের মতন শক্তভাবে স্থির হয়ে রইল এক জায়গায়। সার্ভিং ট্রে থেকে একে একে সব খাবারগুলো টেবিলে নামালো তয়না। হাসি মুখেই বলল, মিস্টার শফিক, এতদিন পর এলেন, একটু কিছু মুখে দিন, ভালো লাগবে।
তনয়ার কথার প্রেক্ষিতে আবরারের ভঙ্গিমাও স্বাভাবিক থাকলেও সৌজন্যের সূচক হাসল শফিক। এসবের আবার কি দরকার ছিল? স্যান্ডউইচের প্লেটটা শফিকের হাতে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তনয়া, কিন্তু চোখ ঘুরিয়ে ক্ষণে ক্ষণে স্নিগ্ধাকে দেখছে তনয়া। আবরার আর স্নিগ্ধার সাজসজ্জা প্রমাণ দিচ্ছে দুজনেই একই সাথে বেরোচ্ছে কোথাও, কিন্তু কোথায় যাচ্ছে? হানিমুনে? ভাবতেই বুকটা কেঁপে উঠল তনয়ার। কালো জাম মিষ্টির টুকরো কাঁটা চামচ দিয়ে তুলতে তুলতে হুট করে শফিকের চোখ পৌঁছালো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। খাওয়া রেখে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন তিনি। দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আবরার বুঝতে পারল শফিক স্নিগ্ধাকে দেখছে। গলা খাঁকড়ে দিয়ে কেসে উঠল আবরার। এনি প্রবলেম মিস্টার শফিক? শফিক এবার ইতস্তত ভাবে জবাব দেয়, না মানে, ওই মেয়েটা কে? আগে তো দেখিনি এই বাড়িতে। এত আওয়াজেও মাথা তোলে না স্নিগ্ধা। অন্যদিকে আবরার কোনো উত্তর দেওয়ার আগেই তনোয়া তাড়াহুড়ো করে বলে ওঠে, ও এই বাড়িতেই থাকে, কিছুদিন হলো এসেছে। তনোয়ার দিকে আর চোখে তাকালেও আবরার। তনোয়ার শফিক সাহেবের সামনে শিথিল হাসল। শফিক সাহেব এবার স্নিগ্ধাকে আপাদমস্তক দেখে নিল, তনয়ার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, থাকে মানে আপনার আশ্রিতা? কোথায় সাইন করতে হবে মিস্টার শফিক? তনোয়ার জবাবের আগেই গুরু গম্ভীর ব্যস্ত কণ্ঠে কথাটা বলে ওঠে আবরার। টনক নড়ে শফিকের, উদ্বেগ গলায় বলে, ও হ্যাঁ, এক সেকেন্ড। মাথা নেড়ে নীলরঙা একটা ফাইল আবরারের দিকে এগিয়ে দেয় শফিক। আবরার ফাইল নিয়ে দ্রুত হাতে সাইন করে ফাইলটাকে ঠেলে দেয় শফিকের দিকে। উঠে দাঁড়ায়, তারপর তটস্থ গলায় বলে ওঠে, মিস্টার শফিক, আমাকে বেরোতে হবে। উইল ইউ প্লিজ এক্সকিউজ মি? কথার মানে বুঝতে পারায় শফিকও উঠে দাঁড়ালো, কোটের অংশ টানতে টানতে জবাব দিল, ঠিক আছে, তবে আমি আসছি এখন। ঘাড় নেড়ে সায় দিল আবরার। সামান্য হেসে করমর্দন করে নেয় শফিকের সঙ্গে। আলোচনা শেষ হওয়ার অপেক্ষা করে না তনয়া। স্নিগ্ধাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিজের রুমের দিকে অগ্রসর হয়। আবরারের চালচলন দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। এক্ষুনি তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে এগোতে নিয়েও আবারও পিছিয়ে এসে আবরারের পাশে দাঁড়ালো শফিক। কানের কাছে মুখ নিয়ে বলল, একটু এদিকে আসবেন মিস্টার চৌধুরী, দরকারি কথা ছিল। আবরার গম্ভীর কণ্ঠে জবাব দেয়। চলুন। যাওয়ার আগে আর একবার স্নিগ্ধার দিকে তাকাই আবরার। স্নিগ্ধা এতই শক্তভাবে দাঁড়িয়ে মাথা নিচে করে আছে, ঘাড় থেকে মাথা খুলে পড়ে না গেলেই হয়। কি হলো মিস্টার চৌধুরী, আসুন। আবরারকে থামতে দেখে ডেকে উঠল শফিক। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে শফিকের দিকে তাকালো আবরার। মৃদু গলায় বলল, হ্যাঁ চলুন। হেঁটে গেটের বাইরে এসে দাঁড়ালো আবরার। শফিকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। বলুন, কি বলবেন? এই দিক ওই দিক চোখ ঘুরিয়ে তাকালো শফিক। ব্যাপারটাতে ভ্রু বাঁকালো আবরার। এনিথিং রং মিস্টার শফিক? জবাবে হাত দিয়ে গলার টাইটা ঢিলে করে শফিক। আলোড়িত হেসে উত্তর দেয়, না আসলে এটা ফেভার চাইছিলাম। আবরার সন্দেহ ভাবেই বলল। কিসের ফেভার? দাঁত বার করে হাসলো শফিক, বলল, আসলে আপনি তো জানেনই যে আমি বড় বড় ক্লায়েন্ট ধরিয়ে দিতে ভীষণ পটু। কত দামি দামি বিজনেসম্যান আমার মাধ্যমে রাঘব বোয়ালদের সাথে ডিল করছে। কপাল কুঁচকে নেয় আবরার। তো শফিক ধৈর্যহীন হয়ে জবাব দিল, আসলে মিস্টার আবরার, আমি আপনাকে এরকম অনেক ক্লায়েন্ট ধরিয়ে দেব সামনে। আই সোয়ার, যদি কথার মাঝখানে আবরার প্রশ্ন করে। যদি নিজের চিবুকে হাত বোলাই শফিক, দাঁত বার করে বলে ওঠে, না মানে, এক রাতের জন্য আপনাদের বাড়িতে ওই আশ্রিতা মেয়েটাকে আমার সাথে দিতেন তাহলে। শফিক এইটুকু বলতেই আগুন চোখে তাকায় আবরার। শক্ত হাতে শফিকের কোটের কলার চেপে ধরে। ঘটনাক্রমে হকচকিয়ে যায় শফিক। আবরারের চোখ মুখে দেখে ভয়ে ভয়ে বলে ওঠে। কি করছেন মিস্টার চৌধুরী? রাগ নিয়ন্ত্রণ করে শফিকের কলার ছেড়ে মৃদু ধাক্কা দেয় আবরার।
এক কদম পিছিয়ে গেল শফিক। আবরার এবার বেশ সৌজন্য বাক্যে বলল, আবরার ফাহাদ চৌধুরীর হাতে কখনো ধরে গিয়েছেন শফিক সাহেব? গোল দৃষ্টি নিয়ে মাথা নাড়ল শফিক, যার অর্থ সে খায়নি। খেতে চান? আবরারের কাঠ প্রশ্নে ঢোক গেলে শফিক। জবাবে সে পেয়ে গেছে। কথা না বাড়িয়ে এলোমেলো কোটের কলার ঠিক করতে করতে এগোয় গাড়ির দিকে। পেছন থেকে দৃঢ় গলায় ডেকে ওঠে আবরার। মিস্টার শফিক। ভয় নিয়ে পিছু ফিরে তাকালো শফিক। আবরারও শক্ত চেয়ার নিয়ে বলে ওঠে, মিস্টার শফিক, পরের বার আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন আপনাকে না দেখতে পাই। আর আজ থেকে কোনো ডিলই হচ্ছে না, এটাই শেষ। উৎকণ্ঠাটা নিয়ে আবরারকে বোঝাতে এগিয়ে আসে শফিক। হাত নাড়িয়ে ব্যস্তভাবেই বলল, আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার আবরার। এতদিনের সম্পর্ক আমাদের, একটা সামান্য কারণে আমাদের ডিল কেন ক্যান্সেল হবে? আমি তো আপনার লাভের জন্যই। হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। শক্ত মুখে তাকিয়ে বলল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। শুধুমাত্র এতদিনের অফিসিয়াল সম্পর্কের জোরেই আপনি সুস্থভাবে ফিরতে পারছেন। বোধ করি এবার আপনার যাওয়া উচিত। আবরারের দিকে একবার হতাশভাবে তাকিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসল শফিক। ধুলো আর ধোঁয়া উড়িয়ে শফিকের গাড়ি হাওয়া হতেই ভেতরে যাওয়ার উদ্দেশ্য পেছন ঘুরে আবরার সদর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এতক্ষণ তার ও শাপিনের আলোচনা শুনে নিয়েছে কিনা ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে আবরারের মনে। নিজের খটকা দূর করতেই ভ্রু বাঁকিয়ে বলে ওঠে, তুমি এখানে কখন এলে? স্নিগ্ধা মৃদু গলায় জবাব দিল। এক্ষুনি। স্বস্তির নিঃশ্বাস নিল আবরার। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। এসো। স্নিগ্ধা গাড়িতে বসতেই এগিয়ে এসে ওর সিট বেল্টটা বেঁধে দিল আবরার। আশ্বস্তভাবেই বলল, মাথা ঘুরলে বা বমি পেলে আমাকে বলবে। চুপচাপ মাথা নাড়ালো স্নিগ্ধা। গাড়িতে প্রথম দিন উঠতেই বমি করে জানালার ভাসিয়ে দিয়েছিল, সেটা আবরার মনে রেখে দিয়েছে, হয়তো নিজের গাড়ি নষ্ট হওয়ার ভয়ে। তবে আজ আর এইরকম হবে না সে নিশ্চিত। আবরারের হাত থেকে বাঁচার আশায় এখন সে ভীষণ উদ্গ্রীবতা মনের মধ্যে। সময় পার হয়ে কোনো রকম বাড়ির দরজায় পা রাখতে পারলেই হলো। পুরো রাস্তায় আর কোনো কথা বাড়ায়নি কেউ। স্নিগ্ধা কিভাবে পালাবে সেসব ভাবলেও আবরারের ভাবভঙ্গি প্রকাশিত ছিল তখন। এক পর্যায়ে সিটের সাথে মাথা এলিয়ে চোখের পাতা এক করতেই ঘুমে তলিয়ে যায় স্নিগ্ধা। সেই দিকে খেয়াল করতেই এক হাত দিয়ে ঘুমন্ত স্নিগ্ধাকে টেনে নিজের বুকে নিয়ে আসে আবরার। ওইভাবে ধরে রেখেই অন্য হাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করতে থাকে। 4 ঘন্টা জার্নি শেষ করে ব্রেক কষল আবরার। চট করে ঘুম ভেঙে চোখ খুলে তাকালো স্নিগ্ধা। নিজেকে আবরারের বুকে দেখেই ধরপড় করে সরে বসল। কিছু না বলেই জানালা থেকে পাশ ফিরতেই বুঝতে পারলো তার গন্তব্য পৌঁছে গিয়েছে। আবরারের দিকে তাকিয়ে স্নিগ্ধা আনন্দ ধ্বনি দিয়ে বলল, আমরা এসে গেছি। শান্তভাবে মাথা নাড়ালো আবরার। স্নিগ্ধা আদুরে গলায় বলল, দরজাটা খুলে দিন না, আমি ভেতরে যাই। এইভাবে চুপ থেকে ড্রাইভিং সিটে ছেড়ে গাড়ি থেকে নেমে এলো আবরার। স্নিগ্ধার পাশের দরজাটা খুলে দিতেই দ্রুত পায়ে নামলো স্নিগ্ধা। আবরারকে তোয়াক্কা না করেই বাড়ির দিকে দৌড়ে ধরতেই পেছন থেকে এক হাত টেনে ধরলো আবরার। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা, ব্যাকুলতা নিয়ে বলল, কি হলো, যেতে দিন। মৃদু হাসলো আবরার। স্নিগ্ধার হাত ছেড়ে দিতেই পকেটে হাত গুঁজে প্রগাঢ় গলায় জবাব দিল, ভেবো না এখানে এসেছো মানে আমার থেকে মুক্তি মিলেছে তোমার। ঠিক যেভাবে রেখে যাচ্ছে রাতে এসে ঠিক সেভাবে নিয়ে যাব। বাই বাই এনি চান্স কোনো চালাকির চেষ্টা করেছো তো? এইটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার কাছে এগিয়ে এলো। হতবাক হয়ে তাকিয়ে আছে স্নিগ্ধা। মুখের হাসি তার মিলিয়ে গিয়েছে এতক্ষণে। আবরার স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস গলে পড়ল, তোমাকে না পেলে তোমার পরিবারের সদস্যরা কি সুস্থ থাকবে কিনা কথা দিতে পারছে না। শেষের লোমহর্ষক কথায় বাকরুদ্ধ হয়ে গেল স্নিগ্ধা। আবরার আর দাঁড়ালো না, গাড়ির দরজা খুলে উঠে বসলো। অন্যদিকে জমে যাওয়ার হাত পা নিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধা।